সময় তিন বর্ণের সম্মিলনে গঠিত ক্ষুদ্র শব্দটি প্রচণ্ড নিষ্ঠুর বোধ হয়। কারো চাতক পাখির ন্যায় মন যে অপেক্ষার প্রহর গুনতে মগ্ন। ক্লান্ত সে সেটা উপেক্ষা করে নিজের গতিবেগে ছুটেই চলেছে, ধীরে নয় দ্রুত, মায়া দয়া না দেখিয়ে অপেক্ষার প্রহর দীর্ঘতম করে পাষাণ হওয়ার পরিচয় দিচ্ছে যেন। দহন ক্রিয়া বাড়ল, অশান্ত হলো মন। আজ প্রায় 2 সপ্তাহ হতে চলল নির্বাণের সাথে স্পর্শীর কোনো রকমের কোনো কথাবার্তা নেই, দেখা সাক্ষাৎ নেই। মানুষটা আদৌ ভালো আছে নাকি খারাপ সেই খবরটুকুও পর্যন্ত নেই স্পর্শীর নিকট। যোগাযোগ বিচ্ছিন্ন পুরোপুরিভাবে। স্পর্শী না হয় অভিমানে খোঁজ নেয়নি, তাই বলে কি নির্বাণও নেবে না? এটা কোনো কথা? মানুষটা কি মনে করে তার একারই রাগ আছে, স্পর্শীর কোনো রাগ নেই? কি বা এমন বলেছিল সেই দিন যে এত রাগ দেখাতে হবে তার সাথে? তার কথার প্রেক্ষিতেই তো সে কথাটা বলেছিল। প্রত্যক্ষভাবে তার দোষ এখানে কোথায়? আনমনে কথাগুলো আওড়ে স্পর্শী ক্ষান্ত হলো। পাহাড় সম অভিমান নিজের স্থান দখল করে নিল নিজের মনের এক কোণে। ডুবন্ত সাজের হরিদ্রাব রক্তিমা আকাশের গহীনে নিষ্প্রভ নয়নে তাকালো সে। ঈষৎ সময় অতিবাহিত হওয়ার পরই স্পর্শীর হাতের মুঠোয় আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে থাকা ফোনটা কেঁপে ওঠা মাত্রই চোখের তারা চিকচিক করে উঠল। কিঞ্চিত আশা নিয়ে ঝটপট তাকালো সেই দিকে, আদৌ কোনো মেসেজ বা কল এসেছে কিনা কাঙ্ক্ষিত মানুষটির হতে তা দেখতে। কিন্তু স্ক্রিনে গ্রামীণ সেরা অফার মেসেজটি দেখে মেজাজটাই চটে গেল তার। আজব তো, এই কোম্পানিওয়ালাদের কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই নাকি? দিনে কত মেসেজ পাঠায় তারা, বিরক্তিকর। এদিকে যার মেসেজ দেওয়ার কথা তার যেন ব্যস্ততার কোনো অন্ত নেই। আচ্ছা, মানুষটার কি একটুও মনে পড়ে না তার কথা? দহন হয় না বক্ষস্থলে? তার তো হয়, প্রচুর হয়। তাই তো সেদিন থাকতে না পেরে অভিমান ভুলে ফোন করেছিল নির্বাণকে। একবার নয় কয়েকবার। কিন্তু ফোনটা তার কখনো বন্ধ ছিল, কখনো বা আনরিচেবল। তখন থেকেই অভিমানের ঘনত্ব যেন দ্বিগুণ হয়। চেষ্টা করে না আর যোগাযোগ করার। কথাটা ভেবেই হতাশাজনক নিঃশ্বাস ফেলল সে। শূন্য অনুভব হলো অন্তঃকরণে। মনের মাঝে সে যতই রাগ পুষে রাখুক না কেন, সত্য এটাই, নির্বাণ তার অভ্যাসে, বদঅভ্যাসে নয়, বরং প্রিয় এক অসুখে রূপান্তরিত হয়ে গিয়েছে, যা কখনো নিরাময় হওয়ার নয়। তার প্রতি নির্বাণের যত্নশীলতা, দায়িত্বশীলতা, ক্ষুদ্র ক্ষুদ্র কথার পৃষ্ঠে লুকিয়ে থাকা আবেগ অনুভূতি এতটাই প্রখর যে মানুষটাকে ভুলে থাকা অসম্ভব। নির্বাণবিহীন যেন তার জীবন নির্জীব নিষ্প্রাণ। ভালো লাগার ছিটে ফোঁটাও নেই তাতে, আছে শুধু বিষণ্ণতা। মধুর এক ধ্বনি গুঞ্জরিত হলো চারিদিক। গোধূলির আকাশ আধার যেন গহীনে ঢাকা পড়ল। স্পর্শী বারান্দা থেকে রুমে এসে অবসন্ন পায়ে এগিয়ে গেল বিছানার দিকে। মুঠোফোনটা বিছানায় ফেলে অজু করে সালাত আদায় করে নিল। শেষে মোনাজাতে নির্বাণের নামটা রাখতে ভুলল না। রাগ অভিমান দীর্ঘ হোক, তবু সুস্থ থাকুক মানুষটা। সালাত শেষে স্পর্শী পার্সিয়াকে নিয়ে বিছানায় উঠে বসল। মন ভোলাতে ল্যাপটপে একটা মুভি ছেড়ে দিল। কিছু সময় এভাবেই কেটে যাওয়ার পর হঠাৎ কলিং বেলের আওয়াজে তার কর্ণকুহর যেন প্রতিধ্বনিত হলো। তবে স্পর্শী সেই দিকে খেয়াল দিল না এতটা। সম্পূর্ণ মনোযোগ তখন নিবদ্ধ তার ল্যাপটপের স্ক্রিনে চলতে থাকা স্পাইডারম্যান মুভিটার দিকে। সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটাই চলছে এখন। নেত্রপল্লব ফেলাও যেন দায়। আকস্মাৎ কাঙ্ক্ষিত মানুষটির কণ্ঠস্বর এসে তরঙ্গিত হলো কর্ণগোচরে। ভড়কে উঠল সে, সচকিত দৃষ্টিতে তাকালো আশেপাশে। মনের ভুল ভাবল একবার, কিন্তু পুনরায় বাহির হতে মানুষটার শব্দ ধ্বনি শুনতে পেয়ে প্রায় তড়িঘড়ি করে বিছানা থেকে দাঁড়ালো সে। দরজার কাছে এসে সামান্য ফাঁক করতেই ড্রয়িং রুমে বসে থাকা শ্যাম পুরুষটির ওপরে দৃষ্টি পড়ল। ঠিক তখনই মরুভূমির মনে এক পশলা বৃষ্টি নামল। তৃষ্ণার্ত চাহনি প্রসন্ন চিত্তে জল জল করে উঠল।
কতদিন পর মানুষটির একটু দেখা, যেন শত যুগ। স্পর্শী দরজার আড়াল থেকেই এক মনে এক দৃষ্টিতে দেখতে থাকলো। নির্বাণ তখন সাহেলা আর মিজানের সাথে কথায় মশগুল, মাঝে মধ্যে কারোর খোঁজে আশেপাশে তাকাচ্ছে। স্পর্শী আনমনেই হাসল। পরেক্ষণে নির্বাণের কর্মকাণ্ডের কথা মনে পড়তেই অভিমানের দল মাথা চাড়া দিল। সে দরজা ভিড়িয়ে চুপচাপ ল্যাপটপের সামনে বসল। মনোযোগ দিয়ে বাহিরে থাকা সত্ত্বেও জোরপূর্বক সে মুভি দেখতে থাকলো। একটু পর দরজা খোলার শব্দে সেই দিকেই চোখ তুলে তাকালো স্পর্শী। নির্বাণকে দাঁড়িয়ে থাকতে দেখে ভুরু মুখ ঘুরিয়ে নিল সে। হঠাৎ নির্বাণ বলে উঠল, পার্সিয়া, রুম থেকে যাও তো। স্পর্শী বিরোধিতা করে বলল, পার্সিয়া, তুই কোথাও যাবি না, এখানে চুপটি করে বসে থাক। নির্বাণ সরু চোখে তাকালো, শান্ত কণ্ঠে বলে, পার্সিয়া থাকলে কিন্তু তোমায় লজ্জায় পড়তে হবে, পরে আমাকে কিছু আবার বলো না। স্পর্শীর কথার যথার্থ অর্থ ধরতে পেরে রোশনাল দৃষ্টিতে তাকালো নির্বাণের পানে। এদিকে পার্সিয়া কি বুঝলো কে জানে। সে মৃদু স্বরে ডেকে উঠে খাট থেকে নেমে নীরবে নির্বাণের পাশ কাটিয়ে চলে গেল। নির্বাণ সেটা দেখে মৃদু হাসল। ধীরে দরজাটা ভিড়িয়ে দিয়ে স্পর্শীর সান্নিধ্যে এসে বসল। এক ঝলক ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে বলে, সাথে চিপস, পপকর্ন, কোক নিয়ে বসনি কেন? স্পর্শী আর চোখে একবার তাকালো নির্বাণের দিকে, অতঃপর মনোযোগ দিল মুভিতে। ভাব এমন, মুভি না দেখলে সে এখনই মারা যাবে। নির্বাণ স্পর্শীর কানের কাছের উন্মুক্ত চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলে, এখনো রাগ করে আছো? স্পর্শী উত্তরের বদলে ভিন্ন এক প্রশ্ন ছুড়ে দিল নির্বাণের দিকে, কেন এসেছেন আপনি? কাজ কি এখানে আপনার? কেন, কোনো কাজ ছাড়া কি আসা নিষেধ, নাকি জরিমানা আছে? স্পর্শী প্রত্যুত্তর করল না, এমনকি ঘুরে তাকালোও না নির্বাণের দিকে। নির্বাণ আচ্ছন্ন স্বরেই বলল, বেশি রাগ স্বাস্থ্যের জন্য ভালো না। স্পর্শী ব্যঙ্গাত্মক করে বলে, হাই, লুক ইজ টাঙ্কিং। নির্বাণ স্মিত হাসল। পঞ্চকার ছিলাম এতদিন, নেটওয়ার্কের বাহিরে, যার জন্য ফোন দেওয়া সম্ভব হয়নি কোনোভাবে। জানতেও পারিনি তোমার কিছু। তোমাকে সেই দিন বাসায় নামিয়ে পরের দিন ভোরেই রওনা দিয়েছিলাম। আর্জেন্ট নোটিশে যেতে হয়েছিল সেখানে। তাড়াহুড়োই ছিলাম, তাই জানিয়ে যেতে পারিনি তোমাকে। ভেবেছিলাম সেখানে গিয়ে জানাবো, কিন্তু পরে নেটওয়ার্ক মেলেনি, তাই আর বলাও হয়নি। আজ সকালেই এসেছি আর এখন এখানে। স্পর্শী বলল, ভালো। আমি কে? বাই বাই। হ্যাঁ, আমি আপনার কে হই যে আপনাকে জানাতে হবে আমায়? আদৌ কি কিছু হই? নির্বাণ স্পর্শীর দুই গালে হাত গলিয়ে দিয়ে নিজের মুখের দিকে মুখ ঘোরালো। মন্থর কণ্ঠে বলল, কিছু না, আমার সব কিছুই হও তুমি, বুঝেছ? পরের বার এভাবে বলবে না। স্পর্শী একরোখা কণ্ঠে বলল, কেন বলবো না? 100 বার বলবো। কিছু হই না আমি কথাটা শেষ হওয়ার পূর্বেই নির্বাণ সন্তর্পণে নিজের অধর স্থাপন করল স্পর্শীর অধর যুগলে। সুবৃহত্তম ব্যক্তিটির সান্নিধ্য পাওয়া মাত্রই বরফের ন্যায় গলে পড়ল সকল অভিমান। সর্বগ্রাসা হলো অনড় নারীর মন। কিছুক্ষণ পর নির্বাণ সরে এসে বলে, এখন বলো, কি বলছিলে? স্পর্শীর অভিব্যক্তি রক্তিমার চাদরে বেষ্টিত হলো। লাজুকতা দেখা দিল নয়নের আনাচে কানাচে। নজর তোলা গেল না আর। নির্বাণ নিচু হয়ে স্পর্শীর গালে অধর ছুঁয়ে দিয়ে বলে, সরি বউ, আর রাগ করে থেকো না। এমন আবেগমাখা ডাক, এটা শোনার পর কারোর সাধ্য আছে মানুষটার সাথে রুষ্ট হয়ে থাকার? তার তো নেই, একেবারেই নেই। স্পর্শী নিজের রাগ ভুলিয়ে নির্বাণের কাঁধের দিকে একাংশ শার্ট মুঠ করে, তারপরে বুকের দিকে মাথা এলিয়ে দিয়ে আদরি কণ্ঠে বলে, আপনি অনেক বাজে, অনেক। এমন কেউ করে? আমি ভেবেছি আপনি আমার সাথে রাগ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। জানেন কতটা কষ্ট হয়েছিল আমার তখন? আর এমন হবে না, প্রমিস। একটা কথা জানো কি,
তোমার সাথে রাগ করার গুণটি আল্লাহ আমাকে দেয়নি, একটুও দেয়নি। হুম, একদমই ভালো করেছে। স্পর্শীর বাচ্চা সুলভ আচরণ দেখে নির্বাণ হাসল। শান্ত কণ্ঠে বলল, 3 দিন পর আমরা কক্সবাজার যাচ্ছি, রেডি থেকো, ওকে? হঠাৎ কেন? স্পর্শী জিজ্ঞাসা করে উঠল। নির্বাণ তখনই বলল, দুজনের মুড রিফ্রেশমেন্টের দরকার, তাই। অল্প সময়ের ব্যবধানে কম তো আর হলো না। স্পর্শী কিছুক্ষণ চুপ থেকে নির্বাণের কাছ থেকে সরে এসে বলে, আমি যাব না। কেন? স্পর্শী মুখ ঘুরিয়ে বলে, এভাবেই যাওয়ার ইচ্ছে নেই আমার, ক্যান্সেল করে দিন টিকিটগুলো। নির্বাণ ভুরু কুঞ্চিত দৃষ্টিতে তাকায়। আমি বাসায় পারমিশন নিয়ে এসেছি অলরেডি, এখন মানা করে কোনো লাভ নেই, আমরা যাচ্ছি, এটাই ফাইনাল। স্পর্শী রেগে গিয়ে বলে, আমি যাব না, আপনি গেলে একা যান। নির্বাণ উঠে দাঁড়ালো। আচ্ছা, দেখা যাবে। কথাটা বলেই নির্বাণ বেরিয়ে গেল, আর স্পর্শী তীক্ষ্ণ দৃষ্টিতে তার যাওয়ার দিকে তাকালো। মনে মনে অসন্তুষ্ট হলো প্রচুর। মানুষটার চাকরি গিয়েছে সবে, আর এখনই এত খরচ করা ঠিক হবে? অন্তরিক্ষ তখন স্তব্ধ শান্ত। অজস্র তারার ভিড়ে চন্দ্রপ্রভা, কনকনে বাতাস, পাতা নড়ছে মৃদু মৃদু। রাস্তার ধারে বেওয়ারিশ কুকুরটি ডেকে চলেছে বহুক্ষণ ধরে। এখনো শব্দ আসছে বাহির থেকে, তবে তাতে মনোযোগ ভঙ্গ হলো না নির্বাণের। সে আপন মনে ল্যাপটপে কাজ করছে। দ্রুতগামী হাত দুটি কিবোর্ডের পাতায় চলতে ব্যস্ত ভঙ্গিতে। ঠিক তখনই নাহিদ এলো নির্বাণের রুমে। না বলে না কয়ে ধপ করে বসে পড়ল নির্বাণের পাশে। 32টা দাঁত প্রদর্শিত করে বিস্তৃত হাসে সে। কি করছোস? নির্বাণ এক ঝলক তাকায়, গম্ভীর মুখে বলে, চোখে কম দেখা শুরু করছিস নাকি? কাজ করছি চোখে, পড়ছে না এটা? নাহিদ মুখটা অন্ধকার করে প্রতিবাদী কণ্ঠে বলে ওঠে, তো সেটা কি সুন্দর করে বলা যায় না? ভাবির বেলায় কত মিষ্টি করে কথা বলস, আমার বেলায় মুখে বিষ আসে কেন রে? নারী পুরুষের মাঝে বৈষম্য ও সহিংসতা সৃষ্টি করছিস তুই, এটা কিন্তু ঠিক না। নির্বাণ বিরক্ত নিয়ে বলে, এই, তুই আসছিস কেন? হোস্টেলে যতদিন থাকস ততদিনই শান্তিতে যায় আমার, বাসায় আসলেই ক্যাচাল করস। কই তোর ভাই ঘামের পানি নাকের পানি এক করে খেটে খুঁটে বাসায় ফিরছে 2 মাস পর, আদর যত্ন করবি, ভালো মন্দ খাওয়াবি, তা না করে কথা শোনাচ্ছিস আমায়? কেমন ভাই তুই রে? তুই যে কি কি করে বেড়াস তা আমাকে শোনাতে আসিস না, কোনো কিছু আমার অজানা নয়। নাহিদ ঘাবড়ায়, মানে কি জানিস তুই? তোর হোস্টেল থেকে ফোন এসেছিল এটা জানাতে যে তুই আসিফ নামের একটি ছেলের সাথে মারামারি করে পলাতক হয়েছিস। নাহিদ অস্পষ্ট স্বরেই বলে, ভাই, মাকে বলিস না কিছু প্লিজ, এবার মা জানলে মেরেই ফেলবে আমায়। দেখি দেখি মানে কি, তুই বলবি না মাকে? নির্বাণ চোখটা ছোট ছোট করে বলে, তুই ভালো করেই জানিস মা মারপিট পছন্দ করে না, তাও তুই এসবে যাস কেন? মেরেছিস কেন ওকে? ও একটা, ও আমার ফ্রেন্ড স্নেহাকে অনেক দিন ধরেই উত্ত্যক্ত করছিল, রাস্তাঘাটে, বাসার নিচে, সব জায়গায়। এমনকি সেদিন নাকি বাজারের রাস্তায় ওর হাতটা ধরে অসভ্যতামি করেছিল। সাথে আরো কাহিনী করে, যা ছিল বাড়াবাড়ি রকমের। স্নেহা তখন কোনো মতে নিজের জান বাঁচিয়ে ফিরে আসে, আর পরে আমাদেরকে কথাটা জানায়। খোঁজ নিয়ে জানতে পারি আসিফ আমার হোস্টেলেই থাকে, তো ওকে শিক্ষা দিতেই আর কি, আমরা বন্ধুরা মিলে একটু। শেষ কথাটা আমতা আমতা করে বলে নাহিদ, আর মাথা চুলকায়। নির্বাণ বলে, গাধার বাচ্চা, এভাবে কাজ করছিস কেন যে ধরা পড়ে যাস? বাঁশ দিবি ঠান্ডা মাথায়, এভাবে সাপ মরবে ঠিকই, কিন্তু সেই খবর তোর বাঁ হাত পর্যন্তও জানবে না। নাহিদ চোখটা বড় বড় করে বলে, অ্যাম আই ড্রিম এ হোয়াইট? তুই আমাকে প্রশ্রয় দিচ্ছিস? তুই আদৌ আমার ভাই তো? নিয়ত তোর যতদিন ভালো আছে ততদিন আমার সাপোর্ট পাবি তুই, এখন সেটা যে বিষয় হোক না কেন, কিন্তু সেই অসৎ পথে যাবি আর পুলিশের হাতে ধরিয়ে দিতেও আমি তখন দ্বিধাবোধ করব না। মনে রাখিস, সবার খোঁজ খবর কিন্তু কাছে আসে, তাই যা করবি ভেবে চিনতে।
নাহিদ মাথা ঝাঁকিয়ে বলে, আচ্ছা, তবে এবার হেল্প কর, মা যাতে কিছু জানতে না পারে। তুই সব মিটমাট করে দে ভাই। নির্বাণ পুনরায় কাজে মন দিয়ে বলে, হয়ে যাবে। তবে মনে রাখবি, যদি কেউ আসলেই দোষী হয় তাহলে তাকে শাস্তি দিতে সবসময় নিজের হাত ময়লা করতে হয় না। দূর থেকেই কারোর অবস্থা করুন কেন মর্মান্তিকও করা যায়। নাহিদ খুশি হয়ে নির্বাণকে জড়িয়ে ধরে আর ওর গালে চুমু খায়। ইউ আর দ্য বেস্ট ব্রাদার ইন দ্য ওয়ার্ল্ড। নির্বাণ মুহূর্তে নাহিদকে দূরে ঠেলে দিয়ে সিটকে দূরে সরে আসে। হাত দিয়ে নিজের গালটা ঘষে বলে, ইয়াকসি, এসব কি করছিস কোথা থেকে? আর শিখেছিস কিভাবে? হোস্টেলে কি এইসব করে বেড়াস নাকি? নাহিদ ভুরু উঁচিয়ে তাকায়। তোর কি আমাকে হাফ লেডিস মনে হয়? নির্বাণ নিজের গালটা ঘষতে ঘষতে বলে, না, মনে হওয়ার কোনো কারণ আমি দেখছি না। এই, এইসব ভাবিস তুই আমাকে? সি সি, আমি মেয়ে মানুষের মতো ইন্টারেস্টেড ছেলেদের মধ্যে নই। নির্বাণ বলল না কিছুই। নাহিদ এগিয়ে এসে নির্বাণের পাশ ঘেঁষে বসা মাত্রই নির্বাণ চেঁচিয়ে ওঠে, দূরে থাক, কথা বল, ওখানেই দাঁড়িয়ে কথা বল, কাছে আসার কোনো প্রয়োজন নেই। নাহিদ ভুরু কুচকে বলে, ভাবির বেলায় তো দূর দূর করস না, উল্টো তখন যেন তোর মনে ক্লোজ আপ কাছের আসার গল্প রিলিক্স চলে একেবারে, আর আমি কাছে আসলেই যত দোষ হয়। নির্বাণ এবার দাঁতে দাঁত চাপে, বেশি কথা বলিস তুই, গুরুত্বপূর্ণ কিছু বলার থাকলে বল, না হলে এখান থেকে ভাগ। নাহিদ ক্যাবলাকান্তের মতো একটা প্রশস্ত হাসি আসে, বলে, তোর ল্যাপটপটা একটু দিবি? কোন খুশিতে? প্রজেক্টের একটু কাজ আছে, আমারটা হোস্টেলে ফেলে আসছি, তোরটা দে না। নির্বাণ তপ্ত শ্বাস ফেলে নিজের ফাইলগুলো আলাদা ফোল্ডারে সরিয়ে ফেলল। অতঃপর শাটার অফ করে ল্যাপটপটা নাহিদের নিকট দিয়ে বলে, আধা ঘন্টার মাঝে ফেরত দিয়ে যাবি। নাহিদ খুশি হয়ে বলে, আচ্ছা, আয়, এই খুশিতে আরেকটা চুমু দেই তোকে। নির্বাণ চেঁচিয়ে উঠতেই নাহিদ দ্রুত বিছানা থেকে নেমে রুম থেকে দৌড়ে পালায়। আপাতত তার যা দরকার ছিল তা সে পেয়ে গিয়েছে। নির্বাণ অপ্রসন্নতার সাথে সেই দিকে একবার তাকায়। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা পুনরায় মাথা চাড়া দিতেই গাটা ঘিন ঘিন করে ওঠে তার। বিছানা ছেড়ে দ্রুত এগিয়ে যায় ওয়াশরুমের দিকে। একবার জায়গাটা না ধুয়ে তার শান্তি হবে না। ভাগ্যিস স্পর্শীর বেলায় তার এই খুঁতখুঁতে ভাবটা কম, না হলে দিনে কতবার যে তাকে ওয়াশরুমে দৌড়াতে হতো কে জানে। মাঝে 2 দিন কাটে। শয়ানের প্রহর শেষে তিমিরাচ্ছন্ন আকাশের দেখা মেলে। চাঁদ মুখ লুকায় মেঘের আঁচলে। ধ্রুবতারার রাজত্ব তখন। বাতাসের অস্তিত্ব এই আছে তো এই নেই। অর্ধ নিদ্রাভ্যতায় ডুবন্ত নগরীর কোথাও বাতি জ্বলে তো কোথাও জ্বলে না। হরিদ্রাব আলোয় রাঙা রাস্তা যেন গাড়ি চলছে বিরতিহীন, শা শা শব্দ করে। ঘড়ির কাঁটা লাফিয়ে লাফিয়ে চলছে। 10-এর ঘর পেরিয়েছে কিছুক্ষণ পূর্বেই। গাবতলীর মাজার রোডে শ্যামলী বাস স্ট্যান্ডের সামনে উবার আসে থামে। উবার থেকে নেমে পড়ার পর মুহূর্তে নির্বাণ স্পর্শীকে নিয়ে বাসে উঠে পড়ে। পিছে পিছে ওঠে নাহিদ ও স্পৃহাও। গন্তব্য তাদের কক্সবাজার। যদিও প্ল্যান হয়েছিল নির্বাণ আর স্পর্শী একাই যাবে, কিন্তু শেষ মুহূর্তে নাহিদও সবে জানায় যে তারাও যাবে। নির্বাণের সাথে টিকিট কেটে ফেলে। তবে সে ভুলবশত 2টা টিকিট কেটে ফেলে। টিকিটের টাকাটা রিফান্ড হবে না বলে নির্বাণ স্পৃহাকে নিয়ে যাওয়ার কথা বলে। বলা বাহুল্য, স্পৃহার কথা নাহিদই খুব সূক্ষ্মভাবে নির্বাণের মাথায় ঢুকিয়েছিল। পরবর্তীতে নির্বাণ নিজ হাতেই মিজানের সাথে কথা বলে স্পৃহাকে সাথে নিয়ে যাওয়ার অনুমতি নিয়ে নেয়। স্পৃহার যেহেতু অ্যাডমিশন টেস্ট শেষ হয়ে গিয়েছিল, সেহেতু সেও আর নাকচ করেনি যাওয়ার জন্য। নিজে সিট খুঁজে পেতেই স্পর্শী জানালার ধারে গিয়ে বসে। বদ্ধ জানালার ভেতর দিয়ে বাইরে তাকিয়ে থাকে সে। তার আসার একদমই ইচ্ছা ছিল না, বাবার ওপর কথা বলতে না পারায় অগত্যা আসতে হলো তাকে। কিন্তু সে তখন রুষ্ট নির্বাণের সাথে। খামোকা এতগুলো টাকা খরচ কেন করতে গেল সে? পরে করলেও কি হতো না?
নির্বাণ ব্যাগপত্র উপরে তুলে রেখে স্পর্শীর পাশে এসে বসতেই আপন ভাবনা থেকে বেরিয়ে এলো স্পর্শী। সে ঘাড় ঘুরে একবার তাকালো, অতঃপর মাথা উঁচু করে স্পৃহার অবস্থান একবার পর্যবেক্ষণ করে নিল। তাদের থেকে বেশ কয়েকটা সিট পরে স্পৃহা বসেছে বলে তেমন দেখা যাচ্ছে। নির্বাণ বিষয়টা বুঝতে পেরে বলল, স্পৃহা আর নাহিদ একসাথে বসেছে, চিন্তা নেই। নাহিদকে বলেছি স্পৃহার খেয়াল রাখতে। স্পর্শী শান্ত চোখে তাকায়, মৌনতা অবলম্বন করে দৃষ্টি সরিয়ে নেয় ব্যবধানে। নীরবতায় যেন প্রকাশ করে দিচ্ছে স্পর্শীর অভিমানের পাল্লা ভারী কতটুকু। নির্বাণও কথা বাড়ায় না, অপেক্ষা করে গাড়ি ছাড়ার। হাইওয়ের আঁকাবাঁকার রাস্তা ধরে গাড়ি চলছে নিজ গন্তব্যে। পিছু পিছু দৌড়াচ্ছে রাশি রাশি কৃষ্ণ মেঘ। বাতাসের ভেতরে আলো জ্বলছে টিম টিম করে। শান্ত কোলাহলপূর্ণ পরিবেশ। অনেকে ঘুমিয়ে পড়েছে, অনেকে তখনও জাগ্রত। নাহিদ তপ্ত শ্বাস ফেলে স্পৃহার দিকে তাকায়। স্পৃহার আখি পল্লব এক করে কানে ইয়ারফোন গুজে শুয়ে আছে, অভিব্যক্তি শূন্য প্রায়। নাহিদ ঠোঁট কামড়ালো, আনমনে কিছুটা ক্ষোভ প্রকাশ করে বলল, মেয়েটাকে কি আমি গান শোনানোর জন্য নিজের পাশে বসিয়েছি নাকি? ওই ভাবলাম একটু কথা হবে, হাসি মজা হবে, সুযোগ হবে, তা না। ম্যাডাম কানে ইয়ারফোন গুজে আপন দুনিয়ায় মগ্ন। বলি কি, আমার কোনো দাম নেই তার কাছে? এত অবজ্ঞা কেন আমার প্রতি? একটু আমার দিকে তাকিয়ে মুচকি হেসে দুটি কথা বললে কি হয়? মনে মনে তীব্র আক্ষেপ প্রকাশ করে নাহিদ। হাতটা ডান দিকে ওঠায়, আড়মোড়া ভাঙে। ঘটনা এক এক ঘটে তখনই। নাহিদের হাতের ডগায় ইয়ারফোনের বাড়তি অংশটা আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে দেয়। সে দ্রুত হাত সরিয়ে নিয়ে আসতেই নিলেই খুব জোরে টান খায়, আর স্পৃহার কান থেকে ইয়ারফোনটি ছিটকে সামনের সিটে বাড়ি খায়। স্পৃহা ধড়পড়িয়ে উঠে বসে, চশমার মধ্য দিয়েই চোখ বড় বড় করে তাকায় নাহিদের দিকে। ঘটনাক্রমে নাহিদ তখন হতবুদ্ধি হয়েছিল এবং অস্পষ্ট স্বরে বলল, আই এম সরি, আমি এটা ইচ্ছা করে করিনি, হুট করেই হয়ে গেল। স্পৃহার চোখটা ছোট ছোট হয়ে এলো। আচ্ছা, সমস্যা নেই, কথাটা বলেই কোলে নিষ্প্রাণ অবস্থায় পড়ে থাকা ইয়ারফোনটা কুড়িয়ে পুনরায় কানে গুঁজে নেয়। কিন্তু এবার তার ভেতরে কোনো ধ্বনি রঙ্গিত হচ্ছে না, বন্ধ হয়ে থাকে। ভ্রুকুটি কুঞ্চিত হয়, নেত্রপল্লব খুলে ইয়ারফোনের দিকে তাকায় সে। মোবাইল ঘেটে কতক্ষণ ইয়ারফোনে বাড়ি দেয় চালু হওয়ার আশায়, কিন্তু অবস্থার পরিবর্তন আসে না। নাহিদ স্পৃহার কর্মকাণ্ড দেখে জিজ্ঞাসা করে, কোনো সমস্যা? ইয়ারফোন চলছে না, নষ্ট হয়ে গিয়েছে বোধ হয়। কথাটা শুনে নাহিদের মন হৃষ্ট চিত্তে নেচে ওঠে। কাজটা অনিচ্ছাকৃতভাবে হলেও লাভ তারই হয়েছে। নাহিদ মনে মনে বলে, একদম ঠিক হয়েছে। এতক্ষণ থার্ড পার্সন হয়েছিলি, ইন্তেকাল করে পুণ্যের কাজ করেছে। তবে মুখে দুঃখী ভাব এনে নাহিদ বলে অন্য কথা, ও আচ্ছা, সরি, আমার জন্য হলো এটা। স্পৃহা বলে, প্যারা নেই, তা আপনার কাছে ইয়ারফোন হবে? আমার আবার যাত্রার সময় গান না হলে চলে না। নাহিদ তার পরিহিত জ্যাকেটের পকেটে হাত দেয়। এক জোড়া ব্লুটুথ ইয়ারপডস পরে আছে সেখানে। তবে সে মাথা ডানে বামে নাড়িয়ে অস্বীকৃতি জানায়, না, নেই, তাড়াহুড়োই আনতে ভুলে গিয়েছি। স্পৃহার মুখ ছোট হয়ে এলো। নাহিদ তা দেখে কথা অন্যদিকে নেওয়ার চেষ্টা করে, সাথে স্পৃহাকে কমফোর্ট ফিল করানোর। নাহিদ মজার মানুষ হওয়ায় দুই এক কথায় আড্ডা জমাতেও সক্ষম হয় সে। জড়তা কাটে স্পৃহার। রাজ্যের কথা জুড়ে যায় দুজনের মাঝে। বাকি যাত্রা স্পৃহার কেমন যেন গেল জানাই নেই, তবে নাহিদের বেশ ভালোই কাটল। তোমার রাগ করার কারণটা কোথায়? আসতে চাওনি কেন? নির্বাণের প্রশ্ন শুনে স্পর্শী ঘাড় ঘুরিয়ে তাকায়, বলে, সেটা বলে লাভ কি এখন? হচ্ছে তো সবই আপনার কথা অনুযায়ী। আমার কথার দাম আছে নাকি কোনো? তুমি বলেছো আমায় কিছু? না বললে বুঝবো কিভাবে? অন্য কোথাও যেতে চেয়েছিলে? স্পর্শী রাগান্বিত কণ্ঠে বলে, না। নির্বাণ প্রশ্নবোধক চাহনি নিক্ষেপ করে বলল, তাহলে সমস্যা কোথায়? স্পর্শী কথা পেটে দমিয়ে রাখতে না পেরে বলে, আপনি খামোখায় এতগুলো টাকা
এখন কেন খরচ করতে গেলেন বলুন তো? পরে গেলে কি হতো না? নির্বাণ ভুরু কুঞ্চিত করে। হঠাৎ এই কথা উঠল কেন? কেউ কি কিছু বলেছে তোমায়? কে কি বলবে? আমি নিজে থেকেই বলছি। মাত্র জবটা ছেড়েছেন আপনি, আর এখনই। বাকিটুকু আর না বলে চুপ করে যায়। বাক্য শেষ করতে জড়তা কাজ করে মনে। নির্বাণ স্পর্শীর কথার অর্থ বুঝতে পেরে রসিকতার সুরে বলে, আদর্শ স্ত্রী হওয়ার ট্রেনিং নিচ্ছ নাকি? এখন থেকেই জামাইয়ের খরচের হিসাব রাখছো? নট ব্যাড। আমার কাছে আসার এত তাড়া তোমার? আগে জানতাম না তো। স্পর্শী এবার ফুঁসে ওঠে। মজা নিচ্ছেন? বেশ। সংসার করব না আপনার সাথে আর। যান, গিয়ে নতুন বউ খুঁজে নিন। সাক্ষী আমি হব নে। নির্বাণ এবার স্মিত হেসে জিজ্ঞাসা করে, আমি অন্যের হলে তুমি সহ্য করতে পারবে তো সেটা? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এখনই বাসের মধ্যে কাউকে তুলে নিয়ে ঝটপট রেজিস্টার করে ফেলবো, আর হানিমুনটা একেবারে কক্সবাজারেই সেরে আসবো। কি বলো? স্পর্শী এবার কাবু হয়। আঘাতপ্রাপ্ত বক্ষস্থলে চিত্তে দগ্ধের কালশিটের দাগ পড়ে। কণ্ঠনালী ধরে আসতে থাকে। নয়ন ভিজে ওঠে। কম্পিত কণ্ঠ, কিন্তু প্রচণ্ড শানিত শোনায়। করে দেখান না এমন একবার। হাওয়ায় নিয়ে যেতে সময় লাগবে না আমার। নির্বাণ দৃষ্টি শান্ত করে। উপলব্ধি হয় মজা করতে গিয়ে মেয়েটাকে কষ্ট দিয়ে ফেলেছে সে। নির্বাণ এক হাত দিয়ে স্পর্শীকে নিজের বুকে টেনে নেয়। মাথায় টানা কাপড়টার ওপরে হাত বুলিয়ে দিতে দিতে বলে, যেখানে কৃষ্ণকন্যার মোহ কাটিয়ে ওঠার সাধ্য দুর্ধর্ষ রাজার পর্যন্ত নেই, সেখানে আমি তো অনড়ম্বর একজন। কিভাবে এই দুঃসাহসিকতা দেখাই বলো? স্পর্শীর চোখ বুজে নেয়। কার্নিশ ঘেঁষে পড়ে এক ফোঁটা নোনা জল। শ্যামবর্ণের অধিকারী হওয়ায় শৈশবে যার কেটেছিল সকলের তুচ্ছ তাচ্ছিলে, শেষে কিনা সেই জায়গা পেয়েছে অন্যের রাজ্যের রানীর আসনে। এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে? নির্বাণকে আঁকড়ে ধরে স্পর্শী। নির্বাণ তা দেখে হাসে। আর অভিমান করো না, না হলে মজাটাই মাটি হয়ে যাবে। আর তোমার বরের চাকরি গিয়েছে তো কি হয়েছে? তার যে দুইটা রেস্টুরেন্ট আছে, সেটা ভুলে গিয়েছো? সে সারা জীবন বসে থাকলেও ভালোই চলতে পারবে, কোনো সমস্যা হবে না। তাই এইসব নিয়ে আর ভেবো না। এনজয় দ্য জার্নি, ফিল দ্য মোমেন্ট। এই সময় কিন্তু আর ফিরে আসবে না। স্পর্শী ছোট করে বলে। সে আপাতত মগ্ন প্রিয় মানুষটির উষ্ণ আলিঙ্গনে। নির্বাণ স্পর্শীকে আগলে নিয়ে বলে, ঘুমাও, আমি লাইটটা অফ করে দিচ্ছি। ঘড়ির কাঁটার বিচরণ তখন ৯-এর ঘরে। পরিবেশ মোহিত রৌদ্রস্নাতের আবেশে। দূরে প্রগাঢ় আকাশের শেষ রেখায় মিলিত হয়েছে সূর্যের একাংশ, গা আবৃত নীলাঞ্জন ছায়ায়। নয়ন যায় যেই দিক, আরাম লেগে যায় সেই দিক। সতেজ নিঃশ্বাসে বন্য ফুলের ঘ্রাণ। প্রাকৃতিক সৌন্দর্যের কমতি নেই কিঞ্চিৎ পরিমাণও। সৌন্দর্যের এই মাপকাঠি মাপতে মাপতে কখন যে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ফেলল স্পর্শী, বুঝে উঠতে পারল না। যখন বাস এসে থামল নিজে গন্তব্যে, ক্লান্তি মাখা শরীরগুলো নড়ে চড়ে উঠল। কোলাহল বাড়ল মিনিটে মিনিটে। ঠিক তখনই স্পর্শীর খেয়াল হলো নিজ অবস্থানের। বাস খালি হওয়ার পূর্বেই স্পর্শী নেমে পড়ে। বাস থেকে নেমে সর্বপ্রথম হোটেলে গিয়ে ওঠে তারা। কোনো মতে হাত মুখ ধুয়ে ছোটে খাওয়ার উদ্দেশ্যে। নিজের আশ মিটিয়ে পুনরায় হোটেলে ফেরত আসে সকলে। ১০-১২ ঘন্টা রাস্তার আঁকে বাঁকে ঝাঁকুনি খেয়ে নির্ঘুম অনিদ্রিত রাত কাটানোর পর শরীর তীব্রভাবে টানছে বিছানাকে। আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা যেন দায় সকলের নিকট। বিশ্রামের জন্য বড্ড ক্লান্ত মন। সেই যে খাওয়া দাওয়া করে একজন রুমে এসে দরজা দিয়েছে, খুলেছে পড়ন্ত সাজের কয়েক প্রহর পূর্বে। খাওয়া দাওয়া হলো দ্বিতীয়বারের মতো। অতঃপর দুই জুটি বেরিয়ে পড়ে ঘোরার উদ্দেশ্যে। রাস্তার ৫ মিনিট দূরত্বে কলাতলি সি বিচে অবস্থিত হওয়ায় প্রথম যাওয়া হলো সেইখানে। পশ্চিম আকাশে অর্ধনিমগ্ন সূর্যটি তখন সমুদ্রের গহীনে মিয়ে যাচ্ছে একটু একটু করে। হলদেটে আকাশ পেজো মেঘের সমারোহ বুকে ধারণ করে স্রোতে বইছে সমান। চারজনের হাতে ডাব নিয়ে সূর্যাস্তের প্রহর গুনতে থাকে এক মনে। মাঝে মধ্যে গল্প চলে একে অপরের সাথে।
সূর্যাস্তের পর ঘণ্টাখানেক বিচেই ঘুরে ফিরে রাত ৮টা নাগাদ তারা হোটেলে ফিরে আসে। খাওয়া দাওয়া আড্ডায় রাত 10টা বাজে তাদের। রুমে কারোর মন না টেকায় দ্বিতীয়বারের মতো বেরিয়ে পড়ে তারা। স্পৃহা আর নাহিদ আশেপাশে থেকে ঘুরে যায়, ঘুরে ঘুরে মার্কেট দেখতে থাকে আর খোশ আলাপে মত্ত হয়। এইদিকে নির্বাণ আর স্পর্শী হাঁটতে হাঁটতে সমুদ্র সৈকতেই আসে। পরিবেশ তখন খানিকটা কোলাহলমুক্ত। সকাল বিকালের মতো মানুষের ঠেলাঠেলি নেই বললেই চলে। মুঠো ভর্তি তারা ছড়িয়ে ছিটিয়ে আছে আধারিয়া অম্বরে। মধ্যখানে নিখুঁত আকৃতির চন্দ্রিমা খিলখিল করে হাসছে কৃষ্ণ জলের ধারায়। হাতের মাঝে হাত গলিয়ে স্পর্শী বালুময় পথে হেঁটে চলেছে। চোখের দেখায় অকৃত্রিম অপার্থিব দৃশ্য স্মৃতিতে বন্দি করছে সে। হঠাৎ এক দমকা হাওয়া আবির্ভূত হলো। এলোমেলো হলো রমণীর উন্মুক্ত কেশ। চোখে মুখে এসে পড়েছে কয়েক গাছি চুল। নির্বাণ থামে, হাত উঁচিয়ে খুব সন্তর্পণে চুলগুলো কানের পিঠে গুজে দেয়। স্পর্শী মিষ্টি হাসে, আদুরে কণ্ঠে বলে, ওইদিকে চলেন, পানিতে পা ভেজাবো। নির্বাণ মাথা ঝাঁকায়, আচ্ছা চলো। নির্বাণের সম্মতি পাওয়া মাত্রই স্পর্শী সেই দিকেই ছোটে। এক কিনারে জুতো জোড়া খুলে রেখে শৈথিল্য জলে পা ডোবায়। নির্বাণ হাতটা শক্ত করে ধরে, খেয়াল তার স্পর্শীর দিকে। জমিন পিচ্ছিল, স্পর্শী পড়ে যায়নি। এই দিকে পানির সংস্পর্শে এসে বাচ্চা সুলভ হয়ে ওঠে যুবতীর প্রাপ্তমনস্ক মন। দুই এক পা ফেলে কদম মিলিয়ে চলার আহ্বান জানায় নির্বাণকেও। নাকচ করতে না মানবটি সতর্ক কণ্ঠে বলে, দেখে শুনে হাঁটো, শামুক ঝিনুক থাকে, পা কেটে যাবে। স্পর্শী হাসে, কাটবে না। কথাটা বলে স্পর্শী আরো কিছু পানিতে হাঁটাচলা করে তীরে ফিরে আসে। সৈকতের পাশ দিয়ে চলাচলের সময় সামনের দিকে নজর যায় তার। কিছু হাত দূরত্বেই কয়েকজন শ্বেতাঙ্গ নারী বিচের কিনার দিয়ে হেঁটে যাচ্ছে আর হাসি মজা করছে। সম্ভবত রাশিয়ান তারা, ঘুরতে এসেছে এখানে। পরনে তাদের শর্টস এবং স্কেপ টপ, যার দরুন শরীরের বেশিরভাগ অংশই উন্মুক্ত। ভিনদেশি মুভি সিরিজে এমন পোশাকে নারী অজস্রবার দেখেছে সে। কৃত্রিম পর্দায় স্বাভাবিক এবং তাদের মানানসই দেখালেও বাস্তবে অস্বস্তি বোধ হয় স্পর্শীর। সাথে লজ্জা পায় কিছুটা। সে তার মনকে বোঝাতে অক্ষম হয় যে তাদের সংস্কৃতি ভিন্ন। তারা এমন পোশাক পরিধান করতেই স্বাচ্ছন্দ্য বোধ করে, স্বস্তি অনুভব করে। তারা ভিনদেশী। শুধু আনমনেই আওড়ায় যে এদের কি জামা কাপড়ের অভাব নাকি, আর একটু কাপড় পরলে কি হতো। কথাটা বলে চোখ ঘুরিয়ে পূর্ণ দৃষ্টিতে তাকায় নির্বাণের পানে। নির্বাণ সামনের দিকে তাকিয়ে আছে। মুহূর্তেই ফুঁসে ওঠে সে, পায়ের আঙ্গুলের ওপর ভর করে নির্বাণের গালের দুই পাশে হাত গলিয়ে জোরপূর্বক নির্বাণের মুখ তার দিকে ঘোরায়। ক্ষিপ্ত কণ্ঠে বলে, এই দিকে তাকান। ওইদিকে কি দেখছেন? নির্বাণ হতভম্ব হয়ে তাকায়। নিজের গাল থেকে স্পর্শীর হাতটা নামিয়ে হাতের মাঝে নিয়ে দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলে, মানে কোথায় দেখছি আমি? বউ থাকতে অন্য পর নারীদের দিকে তাকাতে লজ্জা করে না? নির্বাণ নিজের বিস্ময়কর ভাব তুলতে না পেরে বলে, কার দিকে তাকালাম আমি? স্পর্শী বলে ওঠে, ন্যাকা সাজবেন না, আমি সবই দেখেছি। স্পর্শীর কথা আগাগোড়া বুঝতে না পেরে নির্বাণ এদিক সেদিক তাকালো। দূরে শ্বেতাঙ্গ নারীদের দলদের দেখে চোখে পড়া মাত্রই ঘটনা বুঝতে বেগ হলো না তার। কিছু বলার পূর্বেই স্পর্শীর হাতটা ছাড়িয়ে পুনরায় নির্বাণের মুখ টেনে এই দিকে ঘোরায়। চেঁচিয়ে বলে, আবার তাকিয়েছেন আপনি? সাহস তো কম না। আমি ব্যতীত অন্য কারোর দিকে তাকানো নিষেধ আপনার, একেবারে নিষেধ, বুঝেছেন? নির্বাণ হাসে। মেয়েটা যে এই মুহূর্তে বড্ড জেলাস ও ইনসিকিউর, তা নিয়ে বিন্দু মাত্রেও সন্দেহের অবশিষ্ট রইল না নির্বাণের। যদিও সে ভিনদেশী সেই নারীর দলবলকে খেয়ালই করেনি, তবুও মজা নেওয়ার জন্য সে বলে, বুঝলাম, তবে এইভাবেই তো আর কথা বলতে দেওয়া যায় না, বিনিময়ে তো কিছু তো চাই আমার। স্পর্শী হতবিহ্বল নয়নে তাকায়, মানে কি? নির্বাণ স্পর্শীর কানের পাশে ঝুঁকে, সুন্দর এক দৃশ্য দেখা থেকে বঞ্চিত করছো আমায়, ঠিক আছে? আর তার বদলে বিশেষ কিছু কি আমি প্রাপ্য নই?
স্পর্শী চোখ পাকিয়ে তাকায়। কিছু পাবেন না আপনি। চলেন আমার সাথে, এক্ষুনি হোটেলে ফিরবো আমি। নির্বাণ গা ঝাড়া ভাব নিয়ে বলে, তাহলে তুমি একা যাও, আমি থাকবো আরো কিছুক্ষণ। বেশ, তাহলে থাকেন। কিছুক্ষণ কেন, সারা রাত থাকেন। ভুলেও রুমে ফেরত আসবেন না। আর আপনি, বুঝেছেন? কাল সকাল হোক, চলে যাব আমি। কথাটা বলে স্পর্শী মুখ ঝামটা মেরে চলে যেতে নিলে নির্বাণ তার হাতটা ধরে টেনে নিজের সান্নিধ্যে নিয়ে আসে। স্পর্শীর মাথা নিজের বুকের মাঝে মিশিয়ে নিয়ে শান্ত কণ্ঠে বলে, তোমার থেকে দৃষ্টি সরলে না হয় আমি অন্যের দিকে তাকাবো, তাই না? বোঝো না কেন তুমি? তখন মজা করছিলাম। স্পর্শী মুখ গুজে বলে, মজা হোক আর যাই হোক, আপনি বলবেন কেন এমন কথা? আচ্ছা, আর বলবো না, ঠিক আছে। স্পর্শী স্মিত মুখে বলে, হুম, আছে। স্পর্শীর কথা রাখতেই নির্বাণ সেখান থেকে হোটেলে ফিরে আসলো। লিফটের কাছে এসে বাটন প্রেস করতেই দরজা খুলল। সাথে সাথে চোখের সামনে ভেসে উঠল আপত্তিকর এক দৃশ্য। ভিনদেশী এক যুগলের মধ্যকার একান্ত কিছু মুহূর্ত। স্পর্শী এবার আপাতমস্তক লজ্জায় বেষ্টিত হয়ে দ্রুত চোখ ঘুরিয়ে নির্বাণের বুকে মুখ গুজে বিড়বিড় করল, তবা তবা। তবে নির্বাণ নির্বিকার থেকেই দৃঢ় কণ্ঠে বলল, সরি টু ইন্টারফার্ট। কথাটা বলেই নির্বাণ স্পর্শীকে নিয়ে সিঁড়ি দিয়ে চলে আসে। স্পর্শী তখনও লজ্জায় কুঁকড়ে নির্বাণের সাথেই লেগে আছে। সিঁড়ি দিয়ে ওঠার সময় স্পর্শী বিড়বিড় করে বলে, কি নির্লজ্জ এরা! মাথায় কি সামান্যটুকুও কাণ্ডজ্ঞান নেই নাকি? লিফটে কিভাবে? সি! বিড়বিড় করে বলা সত্ত্বেও নির্বাণের কর্ণকুহর পর্যন্ত সম্পূর্ণ কথাটি এসে পৌঁছেছে। সে থেমে স্পর্শীর কানের কাছে এসে বলে, সবাই তো আর তোমার বরের মতো এত ধৈর্যশীল না, বুঝলে? স্পর্শী কিছুক্ষণ থম মেরে থেকে নির্বাণের বুকে কিল বসিয়ে বলে, মুখে লাগাম নেই কেন আপনার? নির্লজ্জ একটা। নির্বাণ স্পর্শীর এক হাত ধরে বলে, হুম, তাই নাকি? তা উপাধি যেহেতু দিয়েই দিয়েছ, সেহেতু আজ তোমাকে নির্লজ্জের ডেফিনেশনটা শিখিয়েই ছাড়ছি। কি বলো, আসো। না। নির্বাণ স্পর্শীর ঠোঁট দ্বয়ের মাঝে আঙ্গুল চেপে ধরে বলে, হুম, কোনো কথা না। অতঃপর স্পর্শীর হাতটা চেপে ধরে তাকে নিয়ে ওপরে আসে। রুমে ঢুকে দরজা দিয়ে দেয় সে। শব্দ হয় কিঞ্চিত পরিমাণ, আর চোখে তাকায় নিস্তব্ধতা। পরবর্তী দিন সকালে সকালে বের হলো হিমছড়ির উদ্দেশ্যে। এক পাশে সুবিস্তৃত সমুদ্র সৈকত আর অন্য পাশে রয়েছে সবুজ পাহাড়ের সারি। সাগর, পাহাড়, আকাশ অপূর্ব বন্ধনে আবদ্ধ, অপার্থিব সৌন্দর্যে মোড়ানো পরিবেশটা যে কারোরই মনে ভালো করতে সক্ষম। নিস্পন্দন নির্জন পাহাড়ের গহীনে জলপ্রপাতের কলধ্বনি সুধা যেন। স্পর্শীর সবকিছুই ক্যামেরাবন্দি করে নেয়। স্মৃতি হিসাবে ক্ষুদ্র মেমোরিতে জমা পড়ল কয়েকশো ছবি। সারাদিন ঘোরাঘুরি করার পর সন্ধ্যার একটু আগেই ফিরে আসে তারা। যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল প্রথমে। স্পর্শী ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই দেখে নির্বাণ বারান্দায় দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে। স্পর্শী নিজের চুল মুছে এগিয়ে গেল সেই দিকে। তৎক্ষণাৎই নির্বাণ কলটা কেটে দিয়েছে। স্পর্শী জিজ্ঞাসা করে, কে ফোন করেছিল? নির্বাণ স্পর্শীর দিকে তাকায়। সিক্ত চুলে তখনও গড়িয়ে পড়ছিল পানি। স্নিগ্ধ মুখখানি একটু বেশি নিষ্পাপ লাগছিল। আফসা চন্দ্রাভাব। স্পর্শীর গলদেশে লেপ্টে থাকা গভীর প্রণয়ের লালাভ চিহ্নটি চোখে বিঁধল খুব করে। নির্বাণ স্মিত হেসে স্পর্শীকে কাছে টেনে নিয়ে তার পিঠ নিজের বুকে নিয়ে সাথে ঠ্যাস দিয়ে ধরে। স্পর্শীর পেট জড়িয়ে ধরে কাঁধে থুতনি রেখে বলে, মৃন্ময় ফোন করেছিল রুদ্রের কেস নিয়ে আপডেট দিতে। স্পর্শী কপালে ভাঁজ পড়ে। কি বলল সে? রুদ্রের কেসের রায় দিবে সামনের সপ্তাহে, যেতে বলেছে একবার। ওর সকল ক্রাইম প্রমাণিত হয়েছে। আশা করা হচ্ছে 14 বছরের জেল হবে, সাথে জরিমানাও হতে পারে। হলে তো ভালোই। নির্বাণ স্পর্শীর গালের সাথে গাল লাগিয়ে বলে, হুম, তা আমার কাছে কিন্তু একটা গুড নিউজ আছে। স্পর্শীর কণ্ঠ কৌতূহল শোনায়। কি সেটা? নির্বাণ কিছুক্ষণ চুপ থেকে শান্ত কণ্ঠে বলে, আমার চাকরি হয়ে গিয়েছে। কথাটা কর্ণগোচর হওয়া মাত্রই স্পর্শী হৃষ্ট চিত্তে ঘাড় ঘুরিয়ে তাকায় নির্বাণের দিকে। সত্যি? হুম। এক বেসরকারি প্রতিষ্ঠানে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি হিসাবে জয়েন করছি নেক্সট মান্থে।
এটা হলো কবে? 3 দিন আগে। স্পর্শী চোখ বড় বড় করে তাকায়। আর আপনি আমাকে এখন জানাচ্ছেন? আগে জানাননি কেন? নির্বাণ হাতের বন্ধনটা শক্ত করে বলে, এখানে এসে জানাতে চেয়েছিলাম, একান্তভাবে। তাই। স্পর্শী গাল ফুলিয়ে বলে, নট ফেয়ার। নির্বাণ স্পর্শীর গালে আলতো করে অধর ছুঁয়ে বলল, এভরিথিং ইজ ফেয়ার। স্পর্শী আরো কিছুক্ষণ কপট রাগ দেখাতে চেয়েছিল, কিন্তু নির্বাণের স্পর্শে সেটা আর পারল না। গলে মন গেল তার। কণ্ঠ মিহি হলো, মাকে জানিয়েছেন? নির্বাণ সূক্ষ্মভাবে উত্তর দেয়, হ্যাঁ, প্রথমে তাকে এবং দ্বিতীয়তে তোমাকে। বাকি কেউ নেই এখনো জানে না। জানাবেন না? ফিরে যায় তারপর? স্পর্শী মাথা দুলিয়ে আরো কয়েকটা প্রশ্ন করে। নির্বাণ সবগুলো প্রশ্নের উত্তর বেশ গুছিয়েই দেয়। শেষে স্পর্শী জিজ্ঞাসা করে, আপনি কি আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন কোন সাইডে যাবেন? হ্যাঁ, কিছুটা। এই জবটার জন্য আরো মাসখানেক আগে থেকেই ট্রাই করছিলাম। ও আচ্ছা। হ্যাঁ, ভার্সিটিতে পড়াকালীন আমাদের একজন প্রফেসর ছিলেন, কল্যাণ স্যার। সপ্তাহে একদিন বায়োকেমিস্ট্রি ক্লাস নিতেন তিনি। কিভাবে যেন তার সাথে আমার বেশ সখ্যতা হয়ে যায়। শিক্ষকতার বাহিরে তিনি একজন রিসার্চার ছিলেন। আমি ল্যাব সাইডে ভালো ছিলাম বলে তিনি প্রায় তার ল্যাবে আমাকে নিয়ে এক্সপেরিমেন্টগুলো দেখাতেন। বছর দুই এক তার আন্ডারেও ছিলাম। সেটাই এখন কাজে লেগেছে। আর কল্যাণ স্যারের সাথে এখন পর্যন্ত ভালো সম্পর্ক থাকায় আমার রেফারেন্সটাও তিনিই দেন। স্পর্শী চোখটা ছোট ছোট করে বলে, আপনি তো দেখছি গভীর জলের মাছ। তাই নাকি? স্পর্শী অকপট স্বীকারোক্তি, অবশ্যই। নির্বাণ আর কথা বাড়ায় না, আলিঙ্গন শক্ত করে কথা ঘোরায়। তোমাকে এখানে নিয়ে আসার মূল কারণ কি জানো? না। কি? তোমার সাথে কিছু সময় কাটানোর। পরবর্তী সময় আমার খুব ব্যস্ততায় যাবে, যোগাযোগ হয়তো ক্ষীণ হবে, দেখাদেখির সুযোগ হবে না তেমন। তাই ব্যস্ত হওয়ার পূর্বে চাইছিলাম পুরো সময়টা তোমাকে দিতে। স্পর্শী নির্বাণের আংশিক কথা বুঝলো, আবার বুঝলও না। সে প্রশ্নবোধক চাহনি নিক্ষেপ করে বলে, মানে? নির্বাণ দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্পর্শীকে নিজের দিকে ঘোরায়। চাকরিটা আমার গুলশানের ওই দিকটায়। ওখান থেকে এখানে এসে সম্ভব হবে না, তাই আমি সেদিকটাই শিফট হচ্ছি। স্পর্শী কয়েক পলক ফেলে। নির্বাণের সম্পূর্ণ কথার অর্থ বুঝতে পেরে অভিব্যক্তি তার মলিন হয়। নিষ্প্রভ চাহনিতে তাকায়। ও আচ্ছা, বুঝেছি। কি, মন খারাপ করলে? স্পর্শী জোরপূর্বক অধর কন্যে টেনে নিয়ে বলে, না, মন খারাপ হবে কেন? শরৎ প্রচ্ছন্ন আকাশে গোলাকৃত চন্দ্রপ্রভায় স্পর্শীর শ্যাম মুখটি একটু বেশি স্পষ্ট দেখালো। গায়ে চন্দ্রামা লেগে আছে খুব আদুরে ভাবে। হিমেল বাতাসের দোল অর্ধসিক্ত কেশ উড়ছে আলগোছে। নির্বাণে স্পর্শীর মুখের কাছে পড়ে থাকা অবাধ্য চুলগুলো খুব সন্তর্পণে কানের পিঠে গুজে দিয়ে বলে, অনেক ক্ষেত্রে দ্রুত অনুভূত ফিকে না, বরং প্রগাঢ় করে। আর আমার অনুভূতি কখনো ফিকে হওয়ার নয়। নিশ্চিন্তে থাকো, তোমার পাশে আমি সব সময় আছি। স্পর্শী অনিমেষ দৃষ্টিতে তাকায়। অধর ধারে মিহি রেখা বর্ধিত। মানুষটা তার মন পড়তে জানে নাকি? সে যে আসলে এই ভাবনায় মমত্ব ছিল। নির্বাণ স্পর্শীর মাথায় হাত বুলিয়ে বলে, রুমে চলো, খাবার অর্ডার দিচ্ছি। খেয়ে রেস্ট করো, ক্লান্ত তুমি। রাত তখন 10টা। 3 তলা প্রায় ফাঁকা, কয়েকটা রুম সবেমাত্র খালি হয়েছে বলে কোলাহলও তেমন একটা নেই। করিডোরের মধ্যখানে জ্বলতে থাকা লাইটটা একবার জ্বলছে, আরেকবার বন্ধ হচ্ছে। কেন যেন গা ছমছমে পরিবেশ। এমন সময় স্পৃহা দরজা খুলে বাহিরে আসলো। দরজার সামনে দাঁড়িয়ে দ্বিধাগ্রস্ত নয়নে এদিকে সেদিকে তাকালো। হাতে থাকা ভাঙা চশমাটার ফ্রেমটা মুঠো করে ধরলো। আবছা দৃষ্টিতে ভুতুড়ে পরিবেশটা উপলব্ধি করতে পেরে গায়ে কাঁটা দিয়ে উঠল। দ্রুত পায়ে হেঁটে পাশের রুমটার দিকে এগিয়ে গেল। পাশের রুমটা নাহিদের। আপাতত নাহিদ ব্যতীত তার কোনো গতি নেই। দ্রুত বেগে দরজায় কড়া নাড়ে স্পৃহা। মৃদু কণ্ঠে ডাকে, নাহিদ ভাইয়া, ভেতরে আছেন? মিনিটের মাঝেই নাহিদ দরজা খোলে, বলে, কি হয়েছে? স্পর্শী কিছুক্ষণ ইতস্ততা করে বলল, আমার একটা সাহায্য করতে পারবেন? নাহিদ ভুরু কুঞ্চিত করে বলে, কি? আশেপাশে কোনো চশমার দোকান থাকলে আমায় নিয়ে যেতে পারবেন?
আমার একটা চশমার ফ্রেম ভেঙে গিয়েছে, তাই এখন আর্জেন্ট একটা চশমা দরকার। আমি আবার চশমা ছাড়া স্পষ্ট কিছুই দেখতে পাই না। নাহিদ অনুরুদ্ধ কণ্ঠে জিজ্ঞাসা করে, ভাঙলো কি করে? স্পৃহা মাথা নুইয়ে ফেলে, লজ্জায় তার মুখ ঈষৎ লাল দেখায়। আনমনে ভাবে প্রশ্নটার উত্তর কি দেবে সে। সত্য এটা যে অসাবধানতা বশত সে চশমার উপরেই বসে পড়েছিল, কিন্তু ব্যাপারটা ভীষণ লজ্জার। নাহিদকে বললেই হো হো করে হাসবে সে। তার উপরে এই ছেলের ঠোঁট যে পাতলা, ঠুস করে বলে বসবে কিছু একটা। তাই সেই মুহূর্তে মিথ্যার আশ্রয় নেওয়াটাই শ্রেয় মনে হলো স্পৃহার নিকট। হাত থেকে পড়ে গিয়েছিল। নাহিদ ঠোঁটটা গোল করে বলে, ও আচ্ছা। স্পৃহা মাথা ঝাঁকায়, হ্যাঁ, দোকান আছে আশেপাশে, জানেন কি? নাহিদ মাথা চুলকায়। আশেপাশে আদৌ কোনো দোকান আছে কিনা তার জানা নেই। তবে যাই হোক না কেন, না বলবে না। সময় কাটানোর একটা সুযোগ হাতে পেয়েছে, হাতছাড়া করে কিভাবে সে? বের হয়ে দোকান না হয় খুঁজে নেওয়া যাবে। এটা খুব বড় কোনো ব্যাপার না। কথাটা ভেবে নাহিদ গলা পরিষ্কার করে বলে, থাকার কথা, আচ্ছা চলো, আমরা সাথে দেখছি। আচ্ছা। নাহিদ রুমের ভিতর থেকে চাবি নিয়ে দরজা ভালো মতো আটকে বের হলো। হোটেল থেকে বের হয়ে রাস্তার ধারে পাশাপাশি হাঁটতে শুরু করলো তারা। স্পৃহার সামনে সুব্যক্তভাবে দেখতে না পেয়ে হাঁটার সময় বেশ কয়েকবার হোঁচট খেল। নাহিদ বিষয়টা লক্ষ্য করে নিভৃতে স্পৃহার হাতটা শক্ত করে ধরল, বলল, হাতটা শক্ত করে ধরো, তোমাকে দেখার জন্য আমি আছি। স্পৃহা সরল মনেই বলল, থ্যাংক ইউ। নাহিদ হাসে, আনমনেই বলে, আজীবন আছি। সময়ের চক্র ঘোরে দ্রুত। চিত্তরঞ্জনকারী ঋতু শরৎ শেষে আগমন ঘটে হেমন্তের। প্রকৃতিতে তার সৌন্দর্যের জৌলুস নেই, রূপসজ্জার প্রাচুর্য নেই, আছে শুধু কোমলতা। বর্ষার ধারার সিক্ত পৃথিবী তাপমুক্ত। দিগন্ত বিস্তৃত ধান খেতে রৌদ্র ছায়ার খেলা সৃষ্টি করছে আনন্দের হিল্লোল। নীল অম্বর জুড়ে শুভ্র মেঘমালা। বাতাসের বেগে গড়িয়ে চলেছে আশুলিয়া হাইওয়ে। স্পর্শীর সিটে গা এলিয়ে দিয়ে আর্ট এক্সিবিশনের সময়সূচি আরেকবার দেখে নিল। শিল্পকলা একাডেমি সাময়িকভাবে 3 দিনের জন্য একটি চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে, যার মধ্যে তার দুটি চিত্রকর্ম নির্বাচিত হয়েছে। প্রদর্শনী আজ দুপুর থেকেই শুরু, তাই বেলা হতে না হতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে তারা। টানা কয়েক বছর ধরে বিভিন্ন আর্ট এক্সিবিশনে তার চিত্রকর্ম প্রদর্শিত হয়ে আসছে। অনুভূতি বিশেষ বলে কিছু নেই, তথাপি কেন জানি আজ তার উচ্ছ্বাস আনন্দের রেখা বেশ বিস্তৃত। প্রবল মনোযোগের সাথে সময়ের কাঁটা গুনছে মন। স্ফীত ব্যক্তিটি দেখা মিলবে বলেই সে এত অস্থিরতা, ব্যাকুলতা, কে জানে। স্পর্শী নিজের অনুভূতির জোড়ার শান্ত করতে নেত্রপল্লব বন্ধ করে ক্ষণকাল স্থির হয়ে বসল। ভাবতে থাকলো তাদের শেষ সাক্ষাৎকারের কথা। ঠিক 2 মাস আগে কক্সবাজার থেকে আসার সপ্তাহখানেক পরেই নির্বাণ বিদায় নিয়ে ঢাকায় শিফট হয়ে যায়, জয়েন করে নতুন চাকরিতে। সেখানে থেকেই যোগাযোগ চলে মুঠোফোনে। ধীরে ধীরে কাজের অবকাশ কমে, চরম ব্যস্ততা ঘিরে ধরে মানুষটাকে। কথা বলার সময় হয়ে আসে সংকীর্ণ। কদাচিৎ কৃত্রিম পর্দায় চোখাচোখি হওয়ার সুযোগ মেলে তো মেলে না। ক্লান্ত থাকে মানুষটা, স্পর্শী বোঝে। তাই নিজের মন আনচান করা সত্ত্বেও নির্বাণকে জ্বালাতন করে না বেশি। সময় সুযোগ না হওয়ায় নির্বাণ আসতে পারে না তার সান্নিধ্যে। চলন্ত সময়ে দেখা হয় না একটিবারের জন্যেও। তথাপি দূরে থেকে যতটুকু যোগাযোগ হয় নির্বাণ যথাসাধ্য চেষ্টা করে তাকে আগলে রাখার। কিন্তু যার দর্শন পেতে তৃষ্ণার্ত আখি পল্লব, কথায় কি আর তৃষ্ণা মেটে? স্পর্শী একটা সুযোগের অপেক্ষায় ছিল, আর সেটা পেলেও বটে। আর্ট এক্সিবিশনের বাহানায় ঢাকায় আসার জন্য বাসায় মানিয়ে নিল সবাইকে সে। সেই সাথে এক্সিবিশন চলাকালীন সে নির্বাণের সাথে থাকবে বলে জানিয়েও দেয়। নির্বাণের কথা শুনে আপত্তি করে না কেউই। স্পর্শী নীলুফার কাছ থেকে খোঁজ খবর নিয়ে নির্বাণের বাসার অ্যাড্রেস জোগাড় করে নেয়। তবে তাকে বলে রাখে নির্বাণ যাতে এই বিষয়ে কিছুই না জানেন। সে ভড়কে দিতে চায় মানুষটাকে। নীলুফা তখন আলগোছে হাসে। তাকে দেখে নির্বাণের রিয়াকশন কি হবে তা ভাবতেই উত্তেজনায় স্পর্শী চোখ খুলে বসে।
মনের মাঝে চলতে থাকে রাজ্য সম আলপনা জল্পনা। আর্ট এক্সিবিশনের আজ প্রথম দিন হওয়ায় সেখান থেকে বের হতে সময় লেগে গেল একটু বেশি। শয়ানের আকাশে সূর্য হেলে পড়েছে প্রায়। স্পর্শী একবার সময়ে নজর বুলিয়ে রিকশায় উঠে পড়ল সে। প্রবল আগ্রহ উন্মাদনা কাজ করতে থাকে মনের মাঝে, কিন্তু সেটা বেশিক্ষণ টিকল না। প্রত্যেক মোড়ের আঁকে বাঁকে জ্যামের সম্মুখীন হয়। অপেক্ষার প্রহর দীর্ঘতর হতে থাকে, বিষাদ তিক্ত হলো অনুভূতি। বিতৃষ্ণায় মুখ কুঁচকে নিল সে। আধা ঘন্টা রাস্তায় যেখানে সেখানে পাক্কা 2 ঘন্টার বেশি সময় লেগে গেল। আর রিকশা যখন গুলশানের 26 নাম্বার রোডে এসে থামল, স্বস্তি মিলল যেন তখনই। সেই সময় রাত 9টা ছুঁই ছুঁই। ভাড়া মিটিয়ে নিজের ব্যাগপত্র নিয়ে নেমে পড়ে সে। রাস্তার ধারে হরিদ্রাব আলো জ্বলছে। যানবাহন শূন্য পরিবেশ হলেও জনমানব শূন্য নয়। স্পর্শী আশপাশ তাকায়, অ্যাড্রেসটা আরেকবার ভালো মতো দেখে নেয়, কিন্তু সেটা ঠিক আয়ত্ত করতে না পেরে পাশ দিয়ে হেঁটে যাওয়া 2-1টা লোককে জিজ্ঞাসা করে অবশেষে সে খুঁজে পায় নিজ গন্তব্য। সব ততক্ষণে পর্যন্ত ঠিকঠাকই ছিল, কিন্তু বিপত্তি ঘটে এরপরে। মূল দরজা দিয়ে ঢোকার সময় দারোয়ান আটকায় তাকে। কয়তলায় যাবে, কার ফ্ল্যাটে যাবে, তার সাথে সম্পর্ক কি? দারোয়ানের এইরূপ শখানেক প্রশ্নের বিপরীতে স্পর্শী এক বাক্যে উত্তর দেয়, তার ভেতরে যেতেই চায়, কিন্তু দেয় না সে। সন্দেহপ্রবণ দৃষ্টিতে তাকায়। ভাইজান রে ফোন দিয়া জিগান, নাইলে আপনারে ঢুকতে দিমু না। স্পর্শীর মেজাজটা চটে যায় এবার। সে তীক্ষ্ণ কণ্ঠে বলে, আজীব তো, যেখানে আমি বলছি আমি তার ওয়াইফ, সেখানে এত যাচাই বাছাইয়ের কি আছে? সে আপনারে কহে নাই যে কারোর যাইতে আসতে, তাহলে আপনারে কিভাবে ঢুকতে দেই আমরা? এত রাত বিরাতে ঢুকবার দিতে পারুম না। স্পর্শী মুখ কুঁচকায়। আমি যে আসছি তা জানাইনি, সারপ্রাইজ দিব বলে, তাই আপনাকে কিছু বলেননি তিনি, বুঝেছেন? এখন যেতে দিন আমায়। দারোয়ান পান চিবোতে চিবোতে বলে, অপেক্ষা করণ লাগবো, ভাইজানের অনুমতি ছাড়া যাইবার দিবার পারুম না। আমগর কিছু নির্দেশ আছে। আচ্ছা জ্বালা তো। দারোয়ান স্পর্শীর কোনো কথা গায়ে না মেখে সোজা নির্বাণের ফোনে ফোন লাগায়। 2বার রিং হতে নির্বাণ ফোনটা ধরে। দারোয়ান বলে, ভাইজান আপনার লগে একখান মেম সাহেব দেখা করবার আইছে, হেতিরে কি উপরে পাঠাইয়া দিমু? নির্বাণ ভুরু কুচকায়। কে এসেছে? নাম জিজ্ঞাসা করেন চাচা। দারোয়ান আচ্ছা বলে স্পর্শীকে তার তার জিজ্ঞেস করে, আপনার নাম কি? স্পর্শী আকাশ সম বিরক্ত নিয়ে বলে, স্পর্শী। দারোয়ান নামটা বুঝতে না পেরে বলে, ক্যাডা? স্পর্শী এবার গলা উঁচিয়ে বলে, স্পর্শী। নামটা দারোয়ানের বোধগম্য হওয়ার পূর্বে নির্বাণের কর্ণকুহরে কণ্ঠস্বর এবং নাম দুটোই ঝংকার তুলল। মানুষটিকে চিনতে ভুল করল না এক বিলম্ব। অবাক হলো সে, স্পর্শী এখানে এসেছে এই প্রহরে। বিশ্বাস হলো না বিষয়টা। হতবিহ্বল বিমূঢ়তা কাটিয়ে ওঠার পূর্বেই সে দ্রুত বলে ওঠে, চাচা ওকে দাঁড় করান, আমি আসছি। কথাটা বলে নির্বাণ ফোনটা কেটে দেয়। দারোয়ান আর চোখে তাকিয়ে বলে, ভাইজান কইছে আপনারে দাঁড়াইতে, সে আসছে। কথার বিপরীতে স্পর্শী দাঁতে দাঁত চেপে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। সুন্দর এক সাজানো গোছানো পরিকল্পনায় আগুন লাগিয়ে দিল বেটা। কি নিশ্চিত ভঙ্গিতে সে আসছে। মনটা চাচ্ছে তাকে এখনই এই মুহূর্তে জীবন্ত কবর দিয়ে ফেলতে। তার সারাদিনের কষ্ট এভাবে পানিতে ভাসিয়ে দিল লোকটা। ভীষণ কান্না পায় তার। মানুষটা আশ্চর্যজনিত চেহারা দেখার জন্য কতটা নাই উৎফুল্ল ছিল সে। এখন তো সব সেই গুলোর বালি, শুধুমাত্র এই দারোয়ানটার জন্য। স্পর্শী পারছে না তো কিছু কড়া কথা শুনিয়ে দিতে। নিজের রাগ দমন করে স্পর্শী তপ্ত শ্বাস ছাড়ে। ক্ষণকালের মধ্যেই নির্বাণ এসে হাজির হয় নিচে। স্পর্শী তাকায় সেই দিকে। কাঙ্ক্ষিত মানুষটার ঝলক পেতেই যেন মরুর বুকে নামে এক পশলা বৃষ্টি। তৃষ্ণার্ত নয়নে আশ মেটে। পরনে নির্বাণের বাদামি টি শার্ট, ব্লু ট্রাউজার, সিক্ত চুলগুলো অবিন্যস্ত রূপে ছড়িয়ে আছে তার ললাট জুড়ে। বুঝতে দেরি নেই, মানুষটা বাসায় এসেছে বেশি সময় হয়নি, ফ্রেশ হয়েছিল সবে। এই মাঝেই এই কাহিনী হাওয়ায় গিয়েছে। নির্বাণ স্পর্শীর সামনে এসে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? আর তুমি যে আসবে আমাকে আগে জানাওনি কেন?
স্পর্শী দারোয়ানটার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলে, কাউকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান ছিল, কিন্তু কিছু মানুষের মাতব্বরির জন্য সেটা আর হয়ে উঠল না। নির্বাণ এক পলক স্পর্শীর দিকে তাকিয়ে দারোয়ানের দিকে তাকায়। বুঝতে দেরি নেই কাহিনীটা আসলে কি। নির্বাণ ফাঁকা কাশি দিয়ে বলে, আচ্ছা তুমি আসো আমার সাথে। কথাটা বলে সে স্পর্শীর কাছে গিয়ে ওর হাত থেকে ছোট কাপড়ের ব্যাগটা নিয়ে নেয়। এক হাতে ব্যাগ আর অন্য হাতের মুঠোয় স্পর্শীর বাহু ধরে নির্বাণ দারোয়ানকে উদ্দেশ্য করে বলে, চাচা, ও আমার স্ত্রী, চিনে রাখুন, পরের বার থেকে ওকে আর আটকাবেন না। আচ্ছা। নির্বাণ চলে আসে সেখান থেকে, লিফটে ঢুকে বাটন চাপে। স্পর্শী এক পাশে মুখ গুজে দাঁড়িয়ে আছে, রা নেই তার মুখে। বিশ্রী এক অনুভূতির সামনে চলেছে তার। নির্বাণ নীরব থেকে স্পর্শীর দিকে তাকায়। বাহির থেকে অভিব্যক্তি তার বেশ শান্ত দেখালেও ভেতরে ভেতরে তখনও ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠতে পারেনি সে। মেয়েটা এত দূর থেকে এসেছে কি শুধুমাত্র ওর সাথে দেখা করবে বলে? ভড়কে দিবে এই আশায়? ঠোঁটের কোণে ফুটে ওঠে মিহি রেখা। লিফট ফিফথ ফ্লোরে এসে থামে। নির্বাণ আগে বের হয়, স্পর্শী পেছনে। নব ঘুরিয়ে দরজা খুলে নির্বাণ স্পর্শীকে আগে ভেতরে যাওয়ার জন্য রাস্তা দেয়। স্পর্শী বাসার ভেতরে ঢুকতেই নির্বাণও ঢোকে। ব্যাগগুলো নিয়ে সোজা শয়ন কক্ষের দিকে চলে যায়। ব্যাগগুলো এক সাইডে রেখে বলে, তুমি ফ্রেশ হয়ে নাও, তারপর। স্পর্শী মাথা দোলায়। নির্বাণের স্বভাব সম্পর্কে সে পরিপূর্ণ অবগত। নোংরা অবস্থায় সে কখনোই স্পর্শীকে ক্ষান্ত হয়ে বসতে দিবে না। যতক্ষণ না সে ফ্রেশ হয়ে আসছে নির্বাণ ঘ্যান ঘ্যান করতেই থাকবে। এত শুচিবাহী লোকটা। স্পর্শী ব্যাগ থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়তেই নির্বাণ রুম থেকে বেরিয়ে যায়। ফ্রেশ হয়ে এসে স্পর্শী শয়ন কক্ষে বের হয়ে সামনের রুমে আসে। চারিদিকে চোখ বুলায় সে। 2 রুমের ফুললি ফার্নিশড ফ্ল্যাট ভাড়া নিয়েছে নির্বাণ। প্রচণ্ড সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন ফ্ল্যাটটি। নিত্যদিনের জীবনের প্রয়োজনে সকল কিছুই উপস্থিত এখানে। আসবাবপত্র থেকে শুরু করে ইলেকট্রনিক্স, থালা বাসন, গৃহসজ্জার সামগ্রী সবই আছে। দেখে বোঝা দেয় নির্বাণ এখানে একা থাকে। যে কেউ এই ফ্ল্যাটে আসলে এটাই ভাববে নির্বাণ তার পরিবার অথবা বউ বাচ্চা নিয়ে থাকে। স্পর্শী দীর্ঘশ্বাস ফেল। পুনরায় রুমে এসে মুঠোফোন বের করে বাসায় ফোন দিয়ে জানিয়ে দেয় নির্বাণের সাথে আছে। বাসায় কথা বলে ফোনটা রাখার পরপরই নির্বাণ এক গ্লাস লেবুর শরবত নিয়ে হাজির হয়। গ্লাসটা স্পর্শীর দিকে এগিয়ে দিয়ে বলে, ক্লান্ত তুমি, এটা খাও, ফ্রেশ লাগবে। স্পর্শী চোখ পিটপিট করে তাকায়, হাতে গ্লাসটা নিয়ে বলে, থ্যাংক ইউ। নির্বাণ হাসে, স্টাডি টেবিলের সামনে গিয়ে ল্যাপটপের শাটারটা অফ করে বলে, তুমি আসবে, আমাকে জানালেই পারতে, তোমাকে এগিয়ে নিয়ে আসতাম আমি। স্পর্শী গ্লাসে এক চুমুক দিয়ে তেতো মুখে বলে, পরিকল্পনা ভিন্ন ছিল, নিচে দারোয়ান না আটকালে হয়তো সেটা কার্যকরীও হতো। নির্বাণ স্পর্শীর দিকে এগিয়ে এসে ভুরু কুঁচকে বলে, কে বলেছে কার্যকারী হয়নি? হয়েছে তো। যাকে তুমি ভড়কে দিতে চেয়েছিলে সে কিন্তু বেশি ভড়কে গেছে। স্পর্শী ব্যঙ্গাত্মক করে বলে ওঠে, খুব। নির্বাণ স্পর্শীর দিকে কিঞ্চিত পরিমাণ ঝুঁকে বলে, কি বিশ্বাস হয় না আমায়? তা তোমাকে এখন বিশ্বাস করাতে কি করতে হবে আমায়? জড়িয়ে ধরবো নাকি চুমু খাবো নাকি দুটোই চলবে? স্পর্শী সবে শরবতটা খেয়েছিল। নির্বাণের কথা শুনে সে ভীষণ খেলো। নির্বাণ কাছে এসে স্পর্শীর পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, আরে বাবা, আস্তে, মজা করছিলাম আমি। কিছুটা সময় লাগে স্পর্শীর স্বাভাবিক হতে। তবে হৃদস্পন্দন তার স্বাভাবিক গতি ছাড়িয়ে অস্বাভাবিকভাবে চলতে শুরু করে। মন কেমন করে ওঠে যেন। গাল ঢাকা পড়ে রক্তিমা চাদরে। আপনি দিন দিন অসভ্য হয়ে যাচ্ছেন। নির্লজ্জ লোক একটা। বইয়ের কাছে নির্লজ্জ হলে সেটা দোষের না। স্পর্শী কথা ঘুরানোর জন্য বলে, বউবিহীন ভালোই চলছে তো জীবন। আজ তো একটা সংসার পেতে বসেছেন এখানে। আপনাকে দেখে কেউ বলবে আপনি এ বাসায় একা থাকেন? নির্বাণ হাসে, সবাই কি আর ভেতরের খবর জানে নাকি? জানলে নির্ঘাত বেঁধে আমার আমানত আমার কাছে দিয়ে দিত, তখন কষ্ট পেতে হতো না আমায়। স্পর্শী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, যত সব বাজে কথা। নির্বাণ স্পর্শীর পাশে বসে, যাই হোক, এখন বলো, ঢাকায় কাজে এসেছো নাকি আমার সাথে দেখা করার উদ্দেশ্যে? শিল্পকলায় একটা আর্ট এক্সিবিশন চলছে, সেখানে আমার আঁকা দুটো ছবি নির্বাচিত হয়েছে। সেই সুবাদে 3 দিন ওই এক্সিবিশন অ্যাটেন্ড করতে হবে বলে এসেছি।
তবে মূল উদ্দেশ্য এখানে আসাই ছিল। শেষের কথাটা স্পর্শী একটু আস্তে বলে। নির্বাণের কর্ণগোচর হলে সে বলে, আচ্ছা, তবে পরের বার এমন পাগলামি করো না। রাস্তাঘাট নিরাপদ না। আমাকে বলবে তো আগে, নাকি আমি এগিয়ে নিয়ে আসবো নে? আচ্ছা। নির্বাণ উঠে দাঁড়ায়। বুয়া সন্ধ্যায় এসে রেঁধে দিয়ে গেছে। এসো, খেয়ে নাও, বাকি কথা পরে বলবো। পরের দিন এক্সিবিশন থেকে একটু দ্রুত ফিরল স্পর্শী। উদ্যোগ নিল আজ সে নিজের হাতে নির্বাণের জন্য রান্না করবে, তাকে খাওয়াবে। যদিও রান্না বান্না এবং ঘর গোছানোর জন্য একটা কাজের লোক রাখা আছে, তিনি সকালে আর সন্ধ্যা দুই বেলায় এসে কাজ করে যান। তাকে আজ সন্ধ্যায় এসে রেঁধে যেতে মানা করা হয়েছে। স্পর্শী মুখ হাত ধুয়ে রান্নাঘরে ঢোকে। সে আগেই নীলুফার কাছ থেকে ফোন করে নির্বাণের সকল পছন্দের খাবারের নামসমূহ জেনে নিয়েছে। ফলস্বরূপ সেই অনুযায়ী রান্নার প্রস্তুতি নিল সে। রান্না যখন প্রায় শেষ পর্যায়ে, তখন ডোরবেল বেজে উঠল। ঘর্মাক্ত শরীর নিয়ে স্পর্শী ছুটল গেটের দিকে। গেট খুলে নির্বাণকে দেখে বিস্তৃত হাসল সে। বিপরীতে নির্বাণও হাসে। ঘরে ঢুকে বলে, এখন আমার আসলেই মনে হচ্ছে আমি সংসার করছি। হয়েছে, যান এখন ফ্রেশ হয়ে আসেন, রান্না প্রায় শেষ আমার। নির্বাণ কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করে, তুমি রান্না করেছো? হ্যাঁ। কেন, বউ আসেনি আজ? সকালে তো আসলোই। স্পর্শী বলে, আমি আপনার জন্য নিজের হাতে রাঁধতে চেয়েছিলাম, তাই তাকে আসতে মানা করেছি। শুধু শুধু পাগলামি কেন করো তুমি? জামাই আমার, রান্না আমার, পাগলামিও আমার। আপনার কি? হ্যাঁ, যান এখন ফ্রেশ হয়ে আসুন। স্পর্শীর শানিত কণ্ঠ শুনে নির্বাণ নীরব হয়ে যায়। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার পানে। অতঃপর বলে, আচ্ছা, তবে সাবধানে কাজ করো। স্পর্শী মাথা নাড়ে। নির্বাণ সেটা দেখে চলে যায় রুমে। স্পর্শীও ছোটে রান্নাঘরের দিকে। ভাত চড়িয়েছে চুলায়। ভাত হয়ে গিয়েছে দেখে পানি ফেলতে যায় সে। হাঁড়িতে ভাতের পাতিল বসানোর সময় অসাবধানতা বশত পাতিল ফুসলে গিয়ে ফুটন্ত পানি আর ভাত গড়িয়ে পড়ে তার বাঁ হাতে। পাতিল ছুটে যায় নিচে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ল ভাতের দানাগুলো। প্রচণ্ড জ্বালা করে ওঠে সেই জায়গাটি। তীক্ষ্ণ আর্তনাদে ভেসে ওঠে। নির্বাণ তখন সবে বাহিরের জামাকাপড় ছেড়ে ঘরের পোশাক পরিধান করেছিল মাত্র। স্পর্শীর কণ্ঠস্বর শুনতে পেয়ে প্রায় এক প্রকার দৌড়ে রান্নাঘরের দিকে আসে সে। উৎকণ্ঠা হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে? চিৎকার প্রশ্ন করার পূর্বেই উত্তর পেয়ে যায় সে। দৃষ্টি গিয়ে নিবদ্ধ হলো স্পর্শীর বাঁ হাতের দিকে। মেয়েটা প্রদাহে বাঁ হাতটা ধরেই লাফাচ্ছে আর আর্তনাদ করছে। আখির কোণে জলের ধারা। পায়ের কাছে পড়ে থাকা পাতিল থেকে ধোঁয়া উঠছে। মেঝের অবস্থা একেবারেই অশোচনীয়। নির্বাণের আর বুঝতে দেরি নেই এখানে হয়েছেটা কি। ধক করে ওঠে মানব হৃদয়। শ্বাসরুদ্ধ অবস্থা তার। কোনো রকম নিজেকে সামলে আলগোছে সে স্পর্শীর কাছে এসে ওর হাত ধরে সিঙ্কের নিচে ধরে কলটা ছেড়ে দেয়। দহন যন্ত্রণায় স্পর্শীর কণ্ঠনালী থেকে কাতর ধ্বনি বেরিয়ে আসে আপনা আপনি। শরীর কাঁপছে তীর তীর করে। নোনা জলের বাঁধ নেই। হাতে ইতিমধ্যে ফোস্কা পড়ে গিয়েছে। কালশিটে হয়ে এসেছে স্থানটুকু। দহন ক্রিয়া সহ্য করতে না পেরে স্পর্শী কিছুটা নিস্তেজ হয়ে নির্বাণের শরীরের ওপরে ভার ছাড়ে। নির্বাণ আগলে নেয় তাকে। পানির নিচে হাতটা ধরে রাখে অনেকক্ষণ যাবৎ। স্পর্শী তখনও ছটফট করেই চলেছে। আর্তনাদের ধ্বনি স্পষ্ট ভাসছে নির্বাণের শ্রবণেন্দ্রিয়ে। ক্ষত বিক্ষত হয় বক্ষস্থল। আরো বেশ কিছুক্ষণ পানি দেওয়ার পর নির্বাণ স্পর্শীকে রুমে নিয়ে আসে। খাটে ঠ্যাস দিয়ে বসিয়ে টুথপেস্ট দিয়ে আসে সে। বাসায় আপাতত কয়েকটা প্যারাসিটামল বাদে ফার্স্ট এইড বা মেডিসিন বলতে কিছুই নেই। স্পর্শীর সান্নিধ্যে বসে নির্বাণ স্পর্শীর হাতটা টেনে ধরে। খুব যত্নে পেস্টটা লাগিয়ে দিতে থাকে। ব্যথায় স্পর্শী ফুঁপিয়ে কেঁদে ওঠে। জ্বালায় হাত টেনে নেওয়ার চেষ্টা করে। নির্বাণ সম্পূর্ণ পেস্টটা লাগিয়ে দিয়ে স্পর্শীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নরম কণ্ঠে বলে, কাঁদে না, কিচ্ছু হয়নি, ঠিক হয়ে যাবে একটু পর। স্পর্শী শোনে না, কেঁদেই চলে। মেয়েটার অশ্রু কোনোভাবে সহ্য হয় না মানুষটার। তবুও দাঁতে দাঁত চেপে শুয়ে যায়। স্পর্শীকে থামাতে না পেরে নির্বাণ ওকে নিজের বুকে চেপে ধরে।
শান্ত করার আপ্রাণ চেষ্টা চালায়। এই সময় শান্ত প্রলয়নকারী নারীটি নিরস হয় জলধারা, আখি পল্লব এক হয়ে আসে নিভৃতেই। নির্বাণ দীর্ঘশ্বাস ফেলে, মিয়মান মুখে তাকায় স্পর্শীর বা হাতে। উৎকণ্ঠিত হয় মন, বিদীর্ণ হিয়া জ্বলসে যায় মুহূর্তেই। নির্বাণ নিজের ওপর নিয়ন্ত্রণ আনে, খুব সন্তর্পণে স্পর্শীকে ছুঁয়ে দেয় বালিশে। এক ধ্যানে তাকিয়ে থাকে কৃষ্ণময়ী নারীটির বিবর্ণ মুখশ্রীর পানে।